আজ পিসি ভাইপো দুজনেরই জেলে যাওয়ার কথা ছিল। আই নো হোয়াট ইউ আর থিঙ্কিং, গুড আইডিয়া, বাট সেদিকে আমি যাচ্ছি না। আপনি যেটা ভাবছেন সেটা মাথার মধ্যে রেখে দিন, কোনোদিন হয়তো গুড আইডিয়া হতেই পারে, কিন্তু সেটা নয়। আজ যে পিসি ভাইপোর কথা আমি বলছি তারা আলাদা। সেখানে ভাইপোর নাম জীবন কৃষ্ণ সাহা, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং তার পিসি মায়া সাহা। এই পিসি ভাইপো দুজনের বাড়িতেই ইডির তরফ থেকে আজ রেড করা হয়েছে, ইডি হানা দিয়েছে। এবার পিসিকে ধরা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি, তবে ভাইপোকে খপ করে ধরে ফেলেছে ইডি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, এবার ইডি গ্রেপ্তার করেছে। আমার আজ 4টে প্রশ্ন আছে, কিন্তু একটাও দুর্নীতি নিয়ে নয়। আপনি বলবেন যে পৌলমী তুমি কি বদার্ড নও দুর্নীতি নিয়ে, এরকম কোটি কোটি টাকার দুর্নীতি? না, দেখুন আজ আমি বদার্ড নই। আগের বার সিবিআই ধরেছিল জীবনকৃষ্ণ সাহাকে, এবার ইডি ধরেছে। দুটোই দুর্নীতি, দুটোই নিয়োগ দুর্নীতি। তো দুর্নীতির ব্যাপারটা ইজ কনস্ট্যান্ট ইন পশ্চিমবঙ্গ এবং কনস্ট্যান্ট ইন জীবনকৃষ্ণ সাহাজ লাইফ। তাই আমি আজ দুর্নীতি নিয়ে প্রশ্ন করছি না, বরং আমার 4টে প্রশ্ন আছে, বার্নিং কোয়েশ্চেন্স, এবং এই প্রশ্ন আমি আপনাদের সামনেও রাখছি। জীবনকৃষ্ণ সাহার প্রতিও আমার এই 4টে প্রশ্নই রয়েছে। দেখুন ইডি আজ কিভাবে ধরেছে জীবনকৃষ্ণ সাহাকে। প্রথমে ইডির অফিসাররা গেছেন জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, বাড়ির বাইরে থেকে দরজায় নক করা হয়েছে, কেউ গেট খুলছেন না। এবার অনেকক্ষণ কেটে গেছে, কেউ দরজা খুলছেন না। ইডির আধিকারিকদের সন্দেহ হয়েছে, তারা তাড়াতাড়ি বাড়ির পেছন দিক দিয়ে খিড়কি দরজা, যেটা দিয়ে বাড়ি থেকে বেরোনো যায়, সেইখানটাতে গেছেন এবং সেখানে গিয়ে দেখছেন ওই পেছনের দরজা দিয়ে জীবনকৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করছিলেন। খিড়কির দরজা দিয়ে বেরিয়ে তিনি পালাতে গিয়ে একটা ঝোপের মধ্যে পড়ে কাদা টাদা মেখে একাকার অবস্থা। সেখান থেকে ইডির আধিকারিকরা খপ করে তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেছেন এবং তল্লাশি শুরু করেছেন। এবার এইখানেই আমার প্রথম প্রশ্ন। এর আগের বার যখন সিবিআই হানা দিয়েছিল জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, সেই সময়ও তিনি ঠিক এই একই কাজ করেছিলেন। তিনি সেখানেও সেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন। এতজন সিবিআই আধিকারিক, সেখান থেকে তিনি পালাতে পারেননি, তাকে খপ করে ধরে বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছিলেন। সিবিআই এর আধিকারিকরা পরে গ্রেপ্তার করেছেন। এবার এই যে মানুষটি ওই পালানোর চেষ্টাটা করলেন এবং পারলেন না, তারপর তিনি জেলে চলে গেলেন। 1 বছর ধরে বা তারও বেশি সময় ধরে তিনি যখন জেলের মধ্যে থেকেছেন বা জামিন পেয়ে ফিরে এসেছেন, তিনি কি ভাবতেন যে আমি ওই সময় হয়তো এক্সারসাইজ করতাম না, দৌড়াতে পারতাম না, তাই আমি ঠিক করে পালাতে পারিনি, তাই আমাকে ধরে ফেললো, তাহলে এবার আমাকে এক্সারসাইজ করতে হবে? বা উনি বাড়ি ফিরে আসার পরে জামিনে উনি কি প্র্যাকটিস করতেন যে কিভাবে পালানো যায় আমি দেখি? উনি কি ওনার স্ত্রীকে বলতেন যে টগরি ডোন্ট ওয়ারি, তুমি এই যে সকাল 6টায় আমরা উঠে পড়েছি, এবার ঘড়ি দেখো ক সেকেন্ডের মধ্যে আমি পালাতে পারছি, বলে উনি কি ব্যাপারটা প্র্যাকটিস করতেন? এবং সেটা করতেন বলেই আজ যে মুহূর্তে তিনি বুঝতে পেরেছেন ইডি চলে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি আবার ঠিক ওইভাবেই পালানোর চেষ্টা করছিলেন। প্র্যাকটিস করতেন কি? যদি করতেন তাহলে আজও একইভাবে মিজারেবলি এই জায়গায় তিনি ফেল করলেন কি করে, একই জায়গায়। আর যদি প্র্যাকটিস না করতেন, যদি এটা তিনি ভাবেননি যে আমি আবার এইভাবে পালানোর চেষ্টা করবো, এবং তিনি জানেন যে প্রথমবার পালাতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন, তাহলে আবার এই কাজটা তিনি কেন করলেন? ঠিক একইভাবে একই জায়গা দিয়ে পালানোর চেষ্টা এতজন ইডি আধিকারিকের সামনে দিয়ে তিনি কেন এই চেষ্টাটা করলেন? হাউ ডাম্ব ইজ হি? মানে আমি জানি যে এখন আমরা যাকে তাকে ক্ষমতায় নিয়ে চলে আসি, বিধায়ক করে দিই, গরু ছাগল অশিক্ষিত গুন্ডা গালাগাল দেয় যাকে তাকে, কিন্তু তাই বলে এইরকম একজন মানুষ, মানে হাউ ডাম্ব ইজ হি যে তিনি একই চেষ্টা করলেন এবং একইভাবে ব্যর্থ হলেন। এইবার আমার দ্বিতীয় বার্নিং কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটা প্রথমটা থেকেও আরো বার্নিং। দেখুন ব্যাপারটা হচ্ছে, আগের বার যখন সিবিআই আধিকারিকেরা জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এসেছিলেন, সেই সময় জীবনকৃষ্ণ সাহা কি করেছিলেন? জানা গিয়েছিল যে তার ফোন তিনি ছাদ থেকে ছুঁড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। তারপরে সিবিআই এর আধিকারিকেরা সেই ফোনটা বের করার জন্য জলের ভেতরে ডুবুরি নামিয়েছেন, পুকুর থেকে জল ছেঁচে 2 দিন ধরে কাদা ঘেটে ওই ফোন উদ্ধার করে তবে কিন্তু সিবিআই এর আধিকারিকরা মেরেছেন। ফোনটা ফেলে রেখে তারা চলে যাননি, সেই ফোন তারা নিয়ে গেছেন। এবার এই নিয়ে আদালতে দুর্ধর্ষ তর্কাতর্কি চলেছে, তরজা হয়েছে। দুজন আইনজীবী, জীবনকৃষ্ণ সাহারই আইনজীবী, তারা দুরকম কথা বলেছেন আদালতে এই ফোন নিয়ে। জীবনকৃষ্ণ সাহার একজন আইনজীবী বলেছেন যে আসলে ওই সময়টায় জীবনকৃষ্ণ সাহার ফোনে প্রচুর পরিমাণে ভয়েস কল আসছিল তার মেয়ের, এবং সেই জন্য প্রচন্ড বিরক্ত হয়ে গিয়ে জীবনকৃষ্ণ সাহা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং আরেকজন যিনি আইনজীবী, জীবনকৃষ্ণ সাহারই আইনজীবী, তিনি বলেছিলেন যে এসব পুরোটাই সিবিআই এর সাজানো ঘটনা। আসলে জীবনকৃষ্ণ সাহা কোনো ফোন পুকুরে ফেলেননি, কোনো ফোন উনি ছুঁড়ে ফেলে দেননি। জীবনকৃষ্ণ সাহা নিজেও কিন্তু এই দাবিটাই বারবার বলে এসেছেন যে তিনি কোনো ফোন টোন কিছুই ফেলেননি, এটা পুরোটাই সিবিআই এর নাটক। বেশ, আমরা ধরে নিলাম যে ফোন একটা তিনি ফেলেছিলেন, কিছু একটা হয়েছিল ফোন নিয়ে। মোদ্দা কথা তার ফোনের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ নথি টথি ছিল যেগুলো তাকে বেকায়দায় ফেলতে পারতো, এবং সেই কারণে তিনি ফোনটা ফেলে দিয়েছিলেন। এবার আমরা বড়দের কাছ থেকে বারবার কি শুনেছি? আমরা হয় ঠকে শিখি, না হলে ঠেকে শিখি। জীবনকৃষ্ণ সাহার জীবনে প্রচুর ঠোকাঠুকি, তিনি ঠোকাঠুকি থেকে শিখেছেন।
কি শিখলেন উনি শিখলেন যে ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ নথি আমি তাহলে রাখবো না। আচ্ছা, উনি হয়তো জেলে বসে ভেবেছেন আমাদেরই মতো আমরা একটা কাজ করে পরে যেরকম ভাবি ওরকম করে করলে ভালো হতো, এটা না করলে ভালো হতো। উনিও হয়তো জেলের ভেতরে বসে ভেবেছেন যে না, ফোনের ভেতরে এসব আর রাখা যাবে না। তারপর উনি জামিনে মুক্ত হলেন, উনি বাড়িতে রয়েছেন এবং আবারও ইডির আধিকারিকরা তার বাড়িতে হানা দিলেন এবং সঙ্গে সঙ্গে উনি কি করলেন, উনি ওনার ফোনটা নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন। মানে আবারও তার ফোনের মধ্যে তিনি এমন কিছু রেখেছেন যেটা তিনি দেখাতে চান না। কিছুই শিখলেন না উনি। ওয়্যার ইজ দ্য টিচেবল মোমেন্ট ইন হিজ লাইফ? হি ইজ আ টিচার, উনি একজন শিক্ষক। উনি জীবন থেকে কি শিখলেন? নামেও জীবন কৃষ্ণ সাহার জীবন রয়েছে, কিছুই শিখলেন না। যাকে তিনি আবার ফোনটা ফেলে দিলেন এবং উনি কি ভেবেছিলেন ইডির আধিকারিকরা এবারে ফোনটা ফেলে দিয়েছেন বলে ফেলে রেখে চলে যাবেন? যেখানে সিবিআই এর আধিকারিকরা 2 দিন ধরে ঘেঁটে জল কাদা ওই ফোন নিয়ে গেছিলেন, ইডির আধিকারিকরা ছেড়ে দেবেন? এবং ইডির আধিকারিকরা সেই নর্দমা থেকে ফোনটাকে তুলে নিয়ে এসেছেন। তারা খুঁজে খুঁজে ফোনের রিং শুনে শুনে ওই নর্দমার কাছে পৌঁছে ওখান থেকে ফোনটাকে তুলে নিয়ে এসেছেন। জীবন কৃষ্ণ সাহা সরকারে রয়েছেন, তার তো এটাও জানা উচিত যে আমাদের রাজ্যের নর্দমাগুলোও পরিষ্কার নয়, যে জলের তোড়ে বয়ে চলে যাবে নর্দমা দিয়ে ফোন, নর্দমাতে আটকে গেছে, নোংরা যেরকম জল আটকে যায় সেরকম ফোনটাও আটকে গেছে এবং সেই ফোনটা উদ্ধার করে ইডির আধিকারিকরা নিয়ে গেছেন। তাহলে এখানে আবার জীবন কৃষ্ণ সাহা কি শিখলেন? তিনি আবার এই একই কাজ রিপিট কেন করলেন? আমার 3 নম্বর বার্নিং কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখুন এই জীবন কৃষ্ণ সাহা তিনি প্রথমবার যখন সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন, তারপর জামিনে মুক্ত হওয়ার পর উনি বলেছিলেন, দেখুন আমি মানুষটা একদম বদলে গেছি, একদম আমি অন্য রকম হয়ে গেছি, আমি আর কোনো রকম কোনো এদিক ওদিক কিছু করব না, আমি শুধু এবার মানুষের কাজ করব, মানুষের সেবা করব, ব্যাস। আর আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতা করব, ছাত্রদের পড়াবো, ব্যাস এইটুকুই। এবার কথাটা হচ্ছে যে এইখানেই প্রশ্ন, 2022-এ সালাউদ্দিন শেখ নামে এক ভদ্রলোকের কাছ থেকে এই জীবন কৃষ্ণ সাহা 1,20,000 টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। কেন না, তিনি বলেছিলেন সালাউদ্দিন শেখকে তিনি একটা বালির ঘাট পাইয়ে দেবেন। তারপর তো উনি গ্রেপ্তার হয়ে গেলেন এবং গ্রেপ্তার হয়ে গেলেন বলে বালির ঘাট দিতে পারেননি সালাউদ্দিন শেখকে। এবার সালাউদ্দিনের বক্তব্য ছিল জীবন কৃষ্ণ সাহা ফিরে আসার পরেও আমাকে বালির ঘাটও দিচ্ছে না আর আমার টাকাটাও ফেরত দিচ্ছে না, সেই কারণে তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন। এবার জীবন কৃষ্ণ সাহা আবার গ্রেপ্তার হয়ে গেলেন, আবার তিনি জেলে চলে যাচ্ছেন। তাহলে এবার সালাউদ্দিনের কি হবে? উনি যে মানুষের সেবা করবেন বলেছিলেন, দুর্নীতিটাও এবার ঠিক করে উনি করতে পারছেন না। উনি সালাউদ্দিন শেখকে বালির ঘাটটা তো দেননি এখনো। এবার সালাউদ্দিন শেখ কি বালির ঘাটটা পাবে নাকি অন্তত টাকাটা ফেরত পাবে? #জাস্টিস ফর সালাউদ্দিন শেখ, এটা মানা যায় না বলুন। এবং এইখানেই সাব ডিভিশনে আমার আরেকটা প্রশ্ন আছে। জীবন কৃষ্ণ সাহা জীবন বিজ্ঞানের শিক্ষক, আমি জানি না আপনারা জানতেন কিনা, কিন্তু তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এবার তিনি পড়াতে টড়াতে কোনোদিনই যেতেন না। ওনার বাড়ি থেকে ওনার স্কুল, যেখানে উনি চাকরি পেয়েছিলেন আর কি, সেই স্কুলের দূরত্বটা মোটামুটি 1 ঘন্টার একটা দূরত্ব, অনেকটাই যেতে হবে বাইকে করে। তো উনি স্কুলে যেতেন না। ওনার স্কুলের লোকজনের বক্তব্য, জীবন কৃষ্ণ সাহার মুখ আমরা কোনোদিনই দেখিনি। কিন্তু এই যে জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছিলেন, তারপর একদিন নাটক করে জীবন কৃষ্ণ সাহা বাইক চালিয়ে স্কুলে পড়াতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ছাত্রদের পড়িয়েছেন, মাছের শ্বসন প্রক্রিয়া পড়িয়েছেন, পড়িয়ে বলেছেন উনি খুব আনন্দিত হয়েছেন পড়িয়ে, এটাই তার পেশা প্রাথমিকভাবে, এত খুশি হয়েছেন তিনি এবং তারপর তিনি বাড়ি চলে এসেছেন। এবার এইখানেই দেখুন, উনি অন্তত যদি শিক্ষকতাটা ঠিক করে করতেন, আজ যদি উনি বাইক চালিয়ে সকালবেলা স্কুলে চলে যেতেন পড়াতে, সোমবার আজ যদি উনি স্কুলে চলে যেতেন, তাহলে অন্তত উনি এই খবরটা পেয়ে যেতেন যে ইডি তার বাড়িতে এসেছে। স্কুল থেকে সেই বাইকটা নিয়ে আবার অন্য কোথাও তিনি পালিয়ে যেতে পারতেন, মানে যেটা বাড়ি থেকে করতে পারেননি। বাড়ি থেকে পালাতে গিয়ে যেখানে ঝোপের মধ্যে পড়ে কাদা টাদা মেখে ভূত হয়েছেন, সেটা না করে স্কুল থেকে অ্যাকচুয়ালি উনি পালিয়ে যেতে পারতেন। এই জন্যেই এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, এই জন্যেই পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখান থেকে এই দুটো হ্যাশট্যাগের কথা কিন্তু সবাইকে জানাতে হবে। এক হচ্ছে জাস্টিস ফর সালাউদ্দিন এবং 2 হচ্ছে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এবং আমার চতুর্থ প্রশ্ন, দেখুন জীবন কৃষ্ণ সাহা জেল থেকে বেরিয়ে একদম অন্যরকম একজন মানুষ হয়ে গিয়েছিলেন এবং তিনি ধর্মকর্মতেও প্রচন্ড মন দিয়েছিলেন, প্রচুর পুজো আর্চা করতেন। এবং আজ এই যে তিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে, ঠিক 24 ঘন্টা আগে তিনি একটা বিরাট বড় যজ্ঞ করেছেন এবং তার ভিডিও পোস্ট করেছেন। উনি পাঞ্জাবি টাঞ্জাবি পরে, মাথায় গামছা জড়িয়ে, হাত জোর করে, চোখ ছলছল করে মা মা করছেন এবং ভিডিও যেটা পোস্ট করেছেন সেখানে লিখেছেন মা সবার মঙ্গল করো। এবার এখানেই আমার প্রশ্নটা, এবং আমি বিশ্বাস করতে চাই যে এই রকম তাই হয়েছে। ব্যাপারটা কি এরকম যে পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই কিছু দিয়েই তো পশ্চিমবঙ্গের কোনো গতি হচ্ছে না। এইবারে ভগবান একেবারে নিজে আন্ডারটেকিং নিয়ে নিয়েছেন এবং মা বলছেন নো টু ভণ্ডামি, আর আমি ভণ্ডামি সহ্য করতে পারবো না। এবং সেই কারণে এই যে জীবন কৃষ্ণ সাহা বলেছেন মা সবার মঙ্গল করো, মা বলছেন আমি সবার মঙ্গল করার জন্য তোকে তুলে নিলাম, তোকে নিয়ে চলে গেলাম আমি। এইটা যদি হয়ে থাকে তাহলে আমি বলতে চাই #I stand with মা।
এবং এইখানে আমার আজ আর কিচ্ছু বলার নেই, দুর্নীতি নিয়ে কিচ্ছু বলার নেই। আরো সিরিয়াস ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আজকের জন্য এই 4টে বার্নিং কোয়েশ্চেন আমি রেখে গেলাম এবং 3টে হ্যাশট্যাগ অবশ্যই মনে রাখবেন। হ্যাশট্যাগ জাস্টিস ফর সালাউদ্দিন, 2 নম্বর হ্যাশট্যাগ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট এবং 3 নম্বর আই স্ট্যান্ড উইথ মা। আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন।